জেজিনে ইসরায়েলি হামলায় বেসামরিক হত্যাকাণ্ড, কাতারের তীব্র নিন্দা। এদিকে পশ্চিম তীরের জেজিনে গাজার মতো গণহত্যার আশঙ্কা। আরও জানিয়ে দেব, গাজায় দেখা মিলল ইসরায়েলের মৃত্যু ঘোষণা করা হামাস কমান্ডারের। জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব কানাডা যুক্তরাজ্যের অঙ্গরাজ্য হলেই শুল্ক আরোপবাদ। জেজিনে ইসরায়েলি হামলায় বেসামরিক হত্যাকাণ্ড, কাতারের তীব্র নিন্দা। অধিকৃত পশ্চিম তীরের জেজিনে ইসরায়েলি বর্বর হামলা ও বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে। শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে আল জাজিরা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন ইসরায়েলের এসব এসব অন্যায় হত্যাকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয় এবং আন্তর্জাতিক আইন এবং সংশ্লিষ্ট চুক্তির আলোকে বেসামরিক নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কাতার পুনরায় নিশ্চিত করেছে যে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও তাদের ন্যায্যতা দাবির প্রতি আমাদের অটল সমর্থন রয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 1947 সালের সীমা রাখার ভিত্তিতে পূর্ণ জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার। কাতার দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি ইস্যুতে জোরালো অবস্থান ধরে রেখেছে এবং নিরীহ মানুষের উপর ইসরায়েল দমন নিপীড়নের বিরুদ্ধে সরব থেকেছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া মাত্র 2 দিন পরই ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন 1 নামের নতুন অভিযান শুরু করে। এই অভিযানের অংশ হিসেবে তারা বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আক্রমণ চালায়। একই সঙ্গে সাজোয়া যান ও বুলেটপ্রুফ সহযোগিতায় বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা জেজিন শরণার্থী শিবিরে প্রবেশ করে। এর আগে পশ্চিম তীরের বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ প্রবেশপথ অবরুদ্ধ করে দেওয়া হয়, যাতে শিবিরে প্রবেশ ও বাহিরে যাওয়ার সব পথ নিয়ন্ত্রণে রাখা যায়। গত মঙ্গলবার শুরু হওয়া এই অভিযানে ইতিমধ্যে 1200 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। পশ্চিম তীরের জেজিনে গাজার মতো গণহত্যার আশঙ্কা। জেজিনের ডেপুটি গভর্নর মনসুর আল সাদি সতর্ক করে বলেছেন, শরণার্থী শিবিরে ইসরায়েলের চলমান সামরিক অভিযান উত্তর গাজায় সংঘটিত গণহত্যার পুনরাবৃত্তি হতে পারে। এটি পরিকল্পিত গণহত্যার অভিযান। শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে আল জাজিরা। এনাদুল সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে আল সাদি জানান, ইসরায়েলি বাহিনী জেজিন শহর ও শরণার্থী শিবিরের 4টি বিমান প্রবেশপথে অবরুদ্ধ করে রেখেছে, ফলে সেখানে প্রবেশ ও বের হওয়ার সমস্ত পথ কার্যত বন্ধ হয়ে গেছে। তিনি আরো বলেছেন, শিবিরের কেন্দ্রস্থলে ধারাবাহিক ভবন ও ঘরবাড়ি ধ্বংসের ঘটনা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ইসরায়েলি বাহিনী একটি হঠাৎ বৃহৎ পরিসরে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। এদিকে আল জাজিরা জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান সিনা জানিয়েছেন, গাজায় সামরিক যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পর ইসরায়েলি সরকার এখন অধিকৃত পশ্চিম তীরের দিকে মনোযোগ দিচ্ছে। তিনি ব্যাখ্যা করে বলেছেন, গাজা ইসরায়েলের জন্য কৌশলগত চ্যালেঞ্জ সৃষ্টি করলেও পশ্চিম তীর তাদের জন্য কৌশলগতভাবে লাভজনক অঞ্চল। শিবালা আরও বলেছেন, জেজিন ও পশ্চিম তীর জুড়ে চালানো সামরিক অভিযানগুলো আসলে 7 অক্টোবরের ব্যর্থতা থেকে দৃষ্টি সরানোর একটি কৌশল। পাশাপাশি এটি ইসরায়েলের জন্য দখল নীতিকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছে, বিশেষ করে যদি ট্রাম্প প্রশাসন ফিরে আসে, যা এই ধরনের পদক্ষেপের প্রতি বেশি অনুগতশীল। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র 2 দিন পরই ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন 1 নামের নতুন অভিযান শুরু করে। এই অভিযানের অংশ হিসেবে তারা বিশাল হামলার পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আক্রমণ চালায়। একসঙ্গে সাজোয়া যান ও বুলেটপ্রুফের সহযোগিতায় বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা জেজিন শরণার্থী শিবিরে প্রবেশ করে। এর আগে পশ্চিম তীরের বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ প্রবেশপথ অবরুদ্ধ করে দেওয়া হয়, যাতে শিবিরে প্রবেশ ও বাইরে যাওয়ার সব পথ নিয়ন্ত্রণে রাখা যায়। গত মঙ্গলবার শুরু হওয়া এই অভিযান ইতিমধ্যে 12 ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজায় দেখা মিলল ইসরায়েলের মৃত ঘোষণা করা হামাস কমান্ডারের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কমান্ডার হুসাইন রাফাতকে হত্যার ঘোষণা করেছিল ইসরায়েলি বাহিনী। তবে সাম্প্রতিক এক ভিডিওতে তাকে জীবিত অবস্থায় দেখা গেছে। শুক্রবার ইসরায়েলি গণমাধ্যম মন্ট নিউজের ভারতে এক প্রতিবেদনে খবর দিয়েছে আল জাজিরা। ওয়াইনিট নিউজ জানিয়েছে, হামাসের বেইত হানুন ব্যাটালিয়নের কমান্ডার হুসাইন রাফাতকে একটি ভিডিওতে জীবিত অবস্থায় দেখা গেছে। ভিডিওতে তাকে তার গাজার একটি জানাজায় অংশ নিতে দেখা গেছে। সেখানে তিনি গাজা যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা এর আগে জানিয়েছিল তারা রাফাতকে জাবালিয়ার একটি সুড়ঙ্গে হত্যা করেছে। এদিকে গাজার যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর চিফ অব জেনারেল স্টাফ বলেছেন, প্রায় 15 মাসের গাজা
হত্যায় সামরিক অভিযানে হামাসে প্রায় 20,000 সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে। হালাবি জানান, হামাসের সামরিক শাখা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংগঠনের বেশিরভাগ নেতৃত্ব, যার মধ্যে প্রধান ইয়ানিয়া সিনওয়ার এবং সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছে। আইডিএফ জানায় 20,000 হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন রাশিয়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসার তাগাদা দিয়ে রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে বিবিসিকে জানিয়েছে, ট্রাম্পের হুমকি প্রক্রিয়া জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, তারা সময়ের ভিত্তিতে এবং পারস্পরিক সম্মানজনক আলোচনায় প্রস্তুত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা এমন কোনো নতুন বার্তা দেখাতে পাচ্ছি না, তবে আমরা সময়ের ভিত্তিতে পারস্পরিক সম্মানজনক আলোচনার জন্য প্রস্তুত আছি। ট্রাম্প বুধবার তার প্ল্যাটফর্ম ট্রুথ ন্যাশনালে রাশিয়াকে সতর্ক করে বলেছেন, এই অযৌক্তিক যুদ্ধ এখনই বন্ধ করুন, না হলে নিষেধাজ্ঞা কর এবং শুল্কের উচ্চমাত্রার মুখোমুখি হবেন। এমন হুমকির বিষয়ে পেসকভ বলেছেন, ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্সিতে নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছেন, যা রাশিয়ার জন্য নতুন কিছু নয়। মস্কো আশা করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্প শীঘ্রই ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনে আলোচনা করবেন। তবে রাশিয়ার ডেপুটি জাতিসংঘ দূত দিমিত্রি পিয়ানিস্কি জানিয়েছেন, যুদ্ধের সমাপ্তি আনতে ট্রাম্প কী ধরনের চুক্তি চান তা আগে জানানো প্রয়োজন। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া গুরুত্বপূর্ণ সামরিক অগ্রগতি অর্জন করেছে। পাশাপাশি মস্কো এবং কিয়েভ উভয় ফ্রন্ট লাইন থেকে দূরের এলাকাগুলোতে বিমান হামলা জোরদার করেছে। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিম দেশগুলোর ধারাবাহিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে। পেসকভ স্বীকার করেছেন, রাশিয়া অর্থনৈতিক সমস্যার মুখোমুখি, তবে দাবি করেছেন মস্কো তার প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট সম্পদ ধরে রেখেছে। ট্রাম্পের হুমকির পরও ক্রেমলিনের সংলাপের জন্য প্রস্তুতির কথা রাজনৈতিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, তবে এটি নির্ভর করবে উভয় পক্ষের আলোচনার ভিত্তি এবং শান্তি চুক্তি সংক্রান্ত প্রস্তাবের উপর। কানাডা যুক্তরাজ্যের অঙ্গরাজ্য হলে শুল্ক আরোপ বাদ। ফের কানাডাকে যুক্তরাজ্যের অঙ্গরাজ্য হওয়ার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও বেশ কয়েকবার ট্রাম্প কানাডাকে যুক্তরাজ্যের 51তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা পোষণ করেছেন। খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কানাডাকে ফের শুল্ক আরোপের হুঁশিয়ারি বার্তা দিয়েছে ট্রাম্প। তবে ট্রাম্প এও বলেছেন, প্রতিবেশী দেশটি এসব শুল্ক থেকে বাদ পড়তে পারে যদি তারা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সিদ্ধান্ত বেছে নেয়। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দামেস্কে ট্রাম্প বলেছেন, আপনি যে কোনো সময় একটি অঙ্গরাজ্য হতে পারেন এবং আপনি যদি অঙ্গরাজ্য হন, আমাদের কোনো ঘটতে হবে না, আমরা আপনাদের উপর কোনো শুল্ক আরোপ করব না। বিবিসি জানিয়েছে, কানাডা থেকে যুক্তরাষ্ট্র আসা সকল পণ্যের উপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প। আগামী 1 ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হতে পারে। ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে ট্রাম্প আরও বলেছেন, আমাদের গাড়ি বানানোর জন্য আমাদের দরকার নেই, আমরা অনেক গাড়ি তৈরি করি, তাদের কঠোর আমাদের দরকার নেই কারণ আমাদের নিজে বহন আছে, তাদের কাঠও আমাদের দরকার নেই কারণ আমাদের নিজের বন আছে, তাদের তেল গ্যাসও দরকার নেই, আমাদের যে কোনো তুলনায় অনেক বেশি আছে। এদিকে কানাডাও জানিয়েছে তারা ট্রাম্পের এসব হুমকির জবাব দেবে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিপরীতে তারাও পাল্টা পদক্ষেপ নিচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। পদক্ষেপের ঘোষণা দেওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, শুল্ক আরোপ করা হলে জবাব দেওয়ার জন্য সবকিছু আলোচনার টেবিলে আছে।